আজ আমি আপনাদেরকে এমন একটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানাতে যাচ্ছি যে বিশ্ববিদ্যালয়কে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড। কারো কারো কাছে এটি আবার স্বপ্নের বিদ্যাপীঠ। এটি শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয়, বরং এমন একটি বিদ্যাপীঠ যে বিদ্যাপীঠের মানুষ স্বাধিকার আন্দোলনের লক্ষ্যে নিজেকে বহুবার আন্দোলনে জড়িয়েছেন। বলছি বাঙালির গৌরব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা। এটি পৃথিবীর একমাত্র বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাতৃভাষার জন্য সংগ্রাম করেছেন, প্রাণ দিয়েছেন, আদায় করেছেন মর্যাদা। এই বিশ্ববিদ্যালয় মাটিতে শুয়ে আছে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এছাড়া এই বিশ্ববিদ্যালয় মাটিতে স্বাধীন বাংলাদেশের প্রথমবারের মতন পতাকা উড়েছিল। কিন্তু ঠিক কোন স্থানে প্রথমবারের মতো আমাদের লাল সবুজের পতাকা উড়েছিল তা অনেকেরই অজানা। এই ভিডিওতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর বাহির সব কিছু দেখাবো। বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থীকে সত্যিকারের মানুষে পরিণত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের যে কোনো স্বাধিকার আন্দোলনে এককভাবে নেতৃত্ব দিয়েছেন, একদম সামনের সারি থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যে কোনো মুক্তি সংগ্রামে এককভাবে নেতৃত্ব দিয়েছেন একেবারে সামনের সারি থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যখন আসবেন, আমার পিছন দিয়ে দেখতে পাচ্ছেন মুক্তি ও গণতন্ত্র তোরল বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ গেট আপনাকে স্বাগত জানাবে। এই গেট দেখলেই আপনি মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটি ধারণা পেয়ে যাবেন। গেটটি ৯৯ ফুট দৈর্ঘ্য, ১৩ ফুট প্রস্থ আর ৩৭ ফুট উচ্চতা। গেটের উপর লেখাটি আপনাকে মনে করিয়ে দেবে আপনি এমন এক বিদ্যাপীঠে প্রবেশ করতে যাচ্ছেন যে বিদ্যাপীঠ বাঙালির জাতির সকল মুক্তি সংগ্রামের নেতৃত্ব দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্ন রাস্তা দিয়ে সামনে এগোতেই চোখে পড়বে স্মৃতি চিরন্তন চত্বর। আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবেন বা এমনিতেই ঘুরতে আসবেন, তারা এই স্মৃতি চিরন্তন জায়গাটিতে অবশ্যই আসবেন। অর্থাৎ এটিকে একটি স্মৃতিস্তম্ভ বলা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের নামের তালিকা এই জায়গাটিতে রাখা আছে। আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবেন অবশ্যই এই জায়গাটিতে ঘুরে যাবেন। স্মৃতি চিরন্তন চত্বর থেকে সোজা চলে গেলাম কলা ভবনের সামনে। দর্শক, আমার পিছনে যে ভাস্কর্যটি আছে সেটির নাম অপরাজয় বাংলা। এটি কলা অনুষদের ঠিক সামনেই অবস্থিত। ভাস্কর্যটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছাত্র সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষের অংশগ্রহণের দৃশ্য তুলে ধরা হয়েছে। এটি তৈরি করেছেন মুক্তিযোদ্ধা ভাস্কর্য সৈয়দ আব্দুল খালিদ। তবে অপরাজয় বাংলার নামকরণটি করেন মুক্তিযোদ্ধা সাংবাদিক সালেক চৌধুরী। মূলত ১৯৭২ থেকে ৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি মোজাহিরুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক মাহমুদ জামান এই ভাস্কর্যটি নির্মাণের সিদ্ধান্ত নেন। অর্থাৎ এই ভাস্কর্যটি নির্মাণ হয় সেই সময়ে ছাত্র নেতাদের সিদ্ধান্তে। ভাস্কর্যটির সামনে আমি যতবারই আসি ততবারই ছাত্র রাজনীতির গৌরবময় উজ্জ্বল অতীতের কথা মনে পড়ে যায়। ডাকসুর উদ্যোগে ১৯৭৩ সালে ভাস্কর্যটির তৈরি কাজ শুরু হয়, কিন্তু ১৯৭৫ সালে ১৫ই আগস্ট কালরাতের পর থেমে যায় এর নির্মাণ কাজ। তবে শেষ পর্যন্ত ১৯৭৯ সালে ১৬ই ডিসেম্বর অপরাজয় বাংলা উদ্বোধন করা হয়। দর্শক, আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুবই একটি ঐতিহাসিক স্থানে দাঁড়িয়ে আছি। ১৯৭১ সালে ২রা মার্চ বাংলাদেশে যে স্বাধীন পতাকা উত্তোলন করা হয় এটি সেই বটতলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলা, তার ঠিক পিছনে কলা ভবনের বারান্দা রয়েছে। এই বারান্দা থেকে সে সময়ে ১৯৭১ সালে ২রা মার্চ আসম আব্দুর রব প্রথম উত্তোলন করেছিলেন স্বাধীন বাংলাদেশের পতাকা। এই সেই বটতলা, এখানে তখন লাখ লাখ মানুষ অবস্থান করছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতর দিয়ে যখন হাঁটছিলাম তখন বারবারই এই বিদ্যাপীঠের গৌরব উজ্জ্বল ইতিহাসের কথা মনে পড়ে যাচ্ছিল আমার। চলুন এবার ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য জেনে নিই। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। সেই সময় ব্রিটেনের বিখ্যাত অক্সফোর্ড এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থায় অনুসরণে এটিকে স্থাপন করা হয়। এই শিক্ষা কার্যক্রম শুরু হয় 1921 সালে 1 জুলাই। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে 13টি অনুষদ, 83টি বিভাগ, 13টি ইনস্টিটিউট, 56টি গবেষণা কেন্দ্র, 20টি আবাসিক হল ও 3টি ছাত্র আবাস রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বাংলাদেশের সর্ববৃহৎ গ্রন্থাগার। এই বিশ্ববিদ্যালয়ে অসংখ্য কৃতি শিক্ষার্থী অধ্যয়ন করেছেন। এর মধ্যে রয়েছে 13 জন প্রেসিডেন্ট, এছাড়া রয়েছে 7 জন প্রধানমন্ত্রী, 1 জন নোবেল পুরস্কার বিজয়ী। বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান এখানেই পড়াশোনা করেছেন। এছাড়া ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, স্বৈরাচারী বিরোধী আন্দোলন সহ বাঙালি প্রায় প্রতিটি অধিকার আদায়ে আন্দোলন সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই বিশ্ববিদ্যালয় শিক্ষকবৃন্দ সবথেকে বেশি বাংলাদেশ বিজ্ঞান একাডেমির পদক লাভ করেছেন। এছাড়া এটি বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসাবে এশিয়ার উইকের শীর্ষে 100 বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছেন। প্রশাসনিক ভবনের পাশেই অবস্থিত সৈয়দ নওয়াব আলী চৌধুরীর সিনেট ভবন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে সামনের সারির থেকে যে কয়জন কাজ করেছেন তার মধ্যে অন্যতম, যার নামই এই সিনেট ভবনের নামকরণ করা হয়। তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম মুসলমান মন্ত্রী। সেই সময় তিনি ছিলেন শিক্ষামন্ত্রী। 1911 সালে 29 আগস্ট কার্জন হলে লেসন লর্ড হেয়ারে বিদায় এবং চার্লস স্টুয়ার্ট বেলির যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে পৃথক 2টি মানপত্রে যথাক্রমে নবাব সলিমুল্লাহ এবং নওয়াব আলী চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। এরপর 1912 সালে লর্ড হর্ডিংসের ঢাকা অবস্থানকালে নবাব সলিমুল্লাহ এবং নওয়াব আলী চৌধুরী সহ 19 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত হয় 13 সদস্য বিশিষ্ট একটি নাথান কমিশন। নওয়াব আলী চৌধুরী এই কমিশনের অন্যতম সদস্য হন, কিন্তু 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের ফলে আর্থিক সংকটের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ চাপা পড়ে যায়। সেই সময় নওয়াব আলী চৌধুরী ইম্পেরিয়াল কাউন্সিলের সদস্য ছিলেন। এরপর 1917 সালে 7 মার্চ ইম্পেরিয়াল কাউন্সিল সভায় তিনি বিষয়টিকে আবারও উপস্থাপন করেন। ফলে 1920 সালে মার্চে ভারতীয় আইনসভায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল অ্যাক্টিভে পরিণত হয় এবং 23 মার্চ তা গভর্নর জেনারেলের অনুমতি পায়। আর এর পরের বছরই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন এই বিশ্ববিদ্যালয়। সৈয়দ নওয়াব আলী 1922 সালে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তির জন্য 16,000 টাকার একটি তহবিল প্রদান করেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালে অর্থের অভাব দেখা দিলে তিনি নিজ জমিদারি এক অংশ বন্ধক রেখে এককালীন 35,000 টাকা প্রদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্ধমুগ্ধ অবদানের ক্ষেত্রে সম্মান জানিয়ে 2023 সালে 9 জুন বিশ্ববিদ্যালয়ের একটি সিন্ডিকেট সভায় সমন্বয়ক্রমে সিনেট ভবনের নাম সৈয়দ নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন রাখা হয়। তার আগে আমার নতুন ভিডিও সবার আগে পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শহীদ মিনার আমাদের আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 1952 সালে মাতৃভাষার জন্য জীবন দিয়ে মায়ের ভাষার মর্যাদা রক্ষা করেছেন। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই 1957 সালে নির্মাণ করা হয় এই শহীদ মিনার। বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান এর নকশা করেন। প্রতি বছর 21 ফেব্রুয়ারি ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে লাখো জনতা হাজির হন। কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে গেলাম দোয়েল চত্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর মধ্যে অন্যতম এই দোয়েল চত্বর। এর স্থপতি আজিজুল জলিল পাশা। দোয়েল চত্বরের পাশেই অবস্থিত ঐতিহাসিক কার্জন হল। 1904 সালে ভারতের ভাইস লর্ড নাথিয়ন কার্জন এই হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং তার নাম অনুসারে এই ভবনের নাম রাখা হয় কার্জন হল।
এই ভবনটি সংযোজিত হয়েছে ইউরোপ ও মুঘল স্থাপত্যের রীতি সংমিশ্রণে। 1948 সালের 24শে মার্চ কার্জন হলে অনুষ্ঠিত সমবেদনা অনুষ্ঠানে মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে বলে ঘোষণা দেন। অবশেষে মোহাম্মদ আলী জিন্নাহর এই ঘোষণার সাথে সাথে কার্জন হলে উপস্থিত ছাত্ররা তখনই নো নো বলে প্রতিবাদ করেন। তবে এর আগে 1911 সালে বঙ্গভঙ্গ রোধ হলে ঢাকা কলেজের ক্লাস নেওয়া হতে থাকে এখানে, কিন্তু 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে কার্জন হল অন্তর্ভুক্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের জন্য। সে থেকে আজও বিজ্ঞান বিভাগের জন্য ব্যবহৃত হচ্ছে কার্জন হল। মুসা খাঁর কবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভৌতোক্তি বিভাগের সামনের মাঠের এক কোণায় রয়েছে। তাই গেট দিয়ে ভিতরে প্রবেশ করেই হাতের ডান দিকে প্রাচীর ঘেঁষা গলির মধ্য দিয়ে চলতে লাগলাম। 30 সেকেন্ড হাঁটার পর ভারতীয় উপমহাদেশের এক স্মরণীয় বাঙালি, বহু ভাষার বীর, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কবর। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এতটাই গভীর জ্ঞানী ছিলেন যে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক হিসাবে দায়িত্ব পালন করেন এবং একই সাথে 1922-1924 সাল পর্যন্ত আইন বিভাগেরও খণ্ডকালীন শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি প্রায় 24টি ভাষা জানতেন। গুণী এই শিক্ষকের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হল রয়েছে। তার এই কবরটি মূলত শহীদুল্লাহ হলের পাশেই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কবরের পাশেই রয়েছেন বাংলাদেশের বিখ্যাত বিজ্ঞানী প্রফেসর আনোয়ার আজিম চৌধুরীর কবর। আর এই দুই কবরের পাশে রয়েছেন ঐতিহাসিক মুসা খাঁ মসজিদ। আর মসজিদের পূর্ব পাশে অর্থাৎ ভূতত্ত্ব বিভাগের সামনে খোলা মাঠের এক কোণায় দেখতে পারবেন চরম অযত্নে থাকা ঈসা খাঁর পুত্র মুসা খাঁর কবর। মুসা খানের কবর ও জীবনের উপর আমি আলাদা একটি ভিডিও তৈরি করেছি, সেটা দেখলে জানতে পারবেন। মুসা খানের কবর দেখার পর আপনি যখন কার্জন হল থেকে বাইরে বের হবেন তখনই ফুটপাতে দেখতে পারবেন মিট শিল্পের কিছু অস্থায়ী দোকান, যেখানে দোকানিরা নানান বাহারি পণ্য নিয়ে মশলা নিয়ে বসে থাকে। এখানে পাওয়া যায় মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র, ছোট বড় হাঁড়ি পাতিল, কলস, ফুলদানি ও পোড়ামাটির ভাস্কর্য। দোয়েল চত্বর থেকে টিএসসির দিকে আসতে চোখে পড়ল ঐতিহাসিক নিদর্শন মীর জুমলার গেট। এটি মূলত ঐতিহাসিক ঢাকা গেট, অনেকের কাছে মীর জুমলা গেট নামে পরিচিত। এটি একটি ঐতিহাসিক গেট। দর্শক, মীর জুমলা গেট এবং মীর জুমলা গেটের পাশেই কিন্তু আছে, এই দেখেন মীর জুমলার আরেকটি ঐতিহাসিক স্থাপনা বিবি মরিয়ম কামান। সম্রাট জাহাঙ্গীর যখন 17 শতকে ঢাকাকে বাংলার রাজধানী করেন তখনই মাথাচাড়া দিয়ে ওঠে জলদস্যুর উপদ্রব। মগ, পর্তুগিজ আর আরাকান জলদস্যুরা নদীপথে আক্রমণ চালাতো। তাদের প্রতিরোধেই গড়ে ওঠে বিশাল কামান। বাংলার সুবেদার মীর জুমলা 1661 সালে আসাম অভিযানে 675টি ভারী কামান ব্যবহার করেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল বিবি মরিয়ম ও রহস্যময় কালেখা জমজম। যুদ্ধ শেষে মরিয়মকে রাখা হয় সোয়ারি ঘাটে আর কালেখাকে রাখা হয় বুড়িগঙ্গার মোগরাইছড়ে। কালেখার দৈর্ঘ্য ছিল 22 থেকে 36 ফুট আর অন্যদিকে বিবি মরিয়ম ছিল 11 ফুট লম্বা। মুখের ব্যাস 6 ইঞ্চি আর গোল্লার ওজন 5 থেকে 6 মণ। সময়ের স্রোতে কালেখা জমজম হারিয়ে যায় নদীর তলদেশে, কিন্তু ঢাকার মানুষ বিশ্বাস করতেন এই কামান নাকি স্বর্গ থেকে এসেছেন, আবার স্বর্গেই ফিরে গিয়েছেন। দর্শক, আপনারা যদি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন অবশ্যই তিন নেতার কবরের পাশে যাবেন। মীর জুমলার গেটের ঠিক অপর পাশে রয়েছে তিন নেতার সমাধি। এখানে সাহিত্য আছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমউদ্দিন এবং শেরে বাংলা একে ফজলুল হক। 1963 সালে বাংলার তিন নেতার কবর উপর নির্মিত অসাধারণ স্থাপত্যের নকশা করেন স্থপতি মাসুদ আহমেদ এবং এস এ জহিরুদ্দিন।
এই সমাধি চত্বরটির বিপরীতে রয়েছে বাংলা একাডেমি, বাংলা একাডেমির বিপরীতে রয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার এই ঐতিহাসিক ভাষণ এই ময়দানে দিয়েছিলেন। তখন এই মাঠের নাম ছিল রেক্সস্পোর্টস ময়দান। ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হতো বলে এর নাম ছিল রেক্সস্পোর্টস ময়দান। তবে বর্তমানে এই মাঠের নাম সোহরাওয়ার্দী উদ্যান এবং এই মাঠেই ফেব্রুয়ারি মাসব্যাপী চলে বাঙালির প্রাণের 21শে বইমেলা।